তো কেমন আছো তোমরা সবাই? আজ আমরা পেজ নাম্বার 720 অর্থাৎ এবিটি এর পেজ নাম্বার 720 পেজে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর এসিকিউ এমসিকিউ পোর্শন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, সবাই প্রত্যেকে বই বের করে নাও। প্রথম কোশ্চেন দেখো কি আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে এন বছরে কিছু টাকা দ্বিগুণ হয়। তাই তোমাকে বলছে এখানে চক্রবৃদ্ধি হার সুদে এন বছরে কিছু টাকা দ্বিগুণ হয়। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা সূত্র জানি, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? সমূল চক্রবৃদ্ধি সূত্র হলো পি ইন্টু ব্র্যাকেটে 1+r/100 n, যেখানে পি মানে আসল, আর মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, এন মানে হচ্ছে সময়। তোমাকে এখানে যেহেতু বলে দিয়েছে এন বছরে কিছু টাকা দ্বিগুণ হয়, অর্থাৎ মনে করো যদি টাকা পি থাকে বা টাকা যদি এক্স থাকে তাহলে সমূল চক্রবৃদ্ধিটা কত হয়ে যাবে? 2x বা 2p। মানে ধরো আমরা পি ধরেই অঙ্কটা করছি, তাহলে এখানে আমরা সমূল চক্রবৃদ্ধির জায়গায় লিখবো 2p। পি থেকে যাবে 1+r এর জায়গায় আমাদের আরই থাকলো, বাই নিচে 100 তোমাকে বলা হয়েছে এন বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে এন থাকলো। তাহলে পি কেটে গেল, তাহলে আমরা পেলাম 1+r/100 n মানে কত পেলাম? আমরা পেলাম হচ্ছে 2। এবার তোমাকে কোশ্চেন করেছে কত ওই টাকা তোমার হচ্ছে কত বছরে 8 গুণ হবে। তাহলে খেয়াল করো, যদি 8 গুণ হয়, 8 গুণের ক্ষেত্রে, তাহলে 8 গুণের ক্ষেত্রে আমাদের কি আসবে? সমূল চক্রবৃদ্ধি, আমি শর্টে লিখলাম সমূল মানে হচ্ছে পি ইন্টু 1+r/100 এখানে আমরা লিখলাম হচ্ছে টি। মনে করো টি বছরে 8 গুণ হবে, ঠিক আছে? আমরা ধরে নিলাম টি বছরে 8 গুণ হবে। তাহলে সমূলের ক্ষেত্রে 8 গুণ মানে হচ্ছে 8p, এদিকে থাকলো পি, আর 1+r/100 ওপরে থাকলো পাওয়ারে হচ্ছে টি। তাহলে পি কেটে গেল। এবার 8-এর বদলে আমরা কি লিখতে পারি? 8-এর বদলে 2 দিয়ে আমরা কিছু লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে 2-এর কিউব, আর এদিকে থাকলো 1+r/100 এবার 2-এর ভ্যালু কি? 2-এর ভ্যালু হচ্ছে 1+r/100 তাহলে যদি সেটা এখানে বসিয়ে দাও 1+r/100 তার পাওয়ার n, তার আবার পাওয়ার কত আছে? 3, আর এদিকে থাকলো 1+r/100 তার মাথায় হচ্ছে টি। তাহলে এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, অর্থাৎ আমরা যদি পরবর্তী স্টেপে যাই তাহলে পরবর্তী স্টেপে যাওয়ার সময় আমরা লিখতে পারবো 1+r/100 আর ওদিকে থাকলো 1+r/100 তাহলে টি এর ভ্যালু আমরা কত পেলাম? টি এর ভ্যালু পেলাম 3n। তাহলে 3n বছরে কি হবে? 3n বছরে 8 গুণ হয়ে যাবে। পরবর্তী অঙ্ক, পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে x = √2 + 1 / √2 - 1। তাহলে খেয়াল করো, যদি আমরা এই রুটের মধ্যেই কোঅর্ডিনেশন করি তাহলে √2 + 1 বাই নিচে ছিল √2 - 1, তাহলে √2 - 1 এর অপোজিট অর্থাৎ √2 + 1 দিয়ে গুণ করে দাও, তাহলে ওপরেও কি হবে? √2 + 1 দিয়েই গুণ হয়ে যাবে। তাহলে এটাই যদি হয়, তাহলে যদি রুটের ভেতর দুটো জিনিস থাকে তাহলে আমাদের হিসেব অনুযায়ী একটা বেরিয়ে যায়, অর্থাৎ হবে হচ্ছে √2 + 1 বাই নিচে যদি আমরা √2 এর স্কোয়ার - 1 এর স্কোয়ার করি তাহলে তার ভ্যালু আসবে 1, আর 1 এর রুটস 1ই হয়। তাহলে আমাদের x = কত আসলো? x = আসলো এটা। এবার আমাদেরকে এখানে কার ভ্যালু বের করতে বলেছে? আমাদেরকে ভ্যালু বের করতে বলেছে x² - x - 2। তাহলে খেয়াল করো, x এর ভ্যালু হচ্ছে √2 + 1 তার স্কোয়ার, মাইনাস x এর ভ্যালু হচ্ছে √2 + 1 আর -2 থেকে গেল, আমরা x এর জায়গায় মান বসিয়ে দিলাম। তাহলে a + b হোল স্কোয়ারে যদি আমরা সূত্র ফেলি তাহলে কি হবে? a² অর্থাৎ √2 এর স্কোয়ার। তাহলে √2 এর স্কোয়ার কত হয়ে যাবে? 2 + 2ab অর্থাৎ 2 √2 + 1। এখানে আমরা সূত্র ফেললাম a + b হোল স্কোয়ারের, a² + 2ab + b², মাইনাস এখানে থাকলো কি √2 আর মাইনাস প্লাসে -1 -2। তাহলে খেয়াল করো, +1 -1 কেটে গেল, -2 +2 কেটে গেল। এবার দুটা √2 থেকে একটা √2 বাদ দিলে ও অপশন আমাদের যে উত্তর আসবে সেটা কত আসবে? আমাদের উত্তর আসবে √2। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন বলেছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 7 সেমি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ 3 সেমি ও 4 সেমি। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 3 সেমি, ঠিক আছে, আর আরেকটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 4 সেমি। তো 3 আর 4 যোগ করলে 7, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 7 বলেছে। তাহলে বৃত্ত দুটি কেমন করে আছে? তাহলে বৃত্ত দুটি আছে হচ্ছে বাইরে স্পর্শ করে, অর্থাৎ বহিঃস্পর্শ করে বৃত্ত দুটি আছে, যার একটা হচ্ছে 3 এবং অপর বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 4। এবার তোমাকে কোশ্চেন করেছে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? তাহলে সাধারণ স্পর্শক কটা হবে? এটা একটা হবে, এটা একটা হবে সাধারণ স্পর্শক, এবং
এখানে আরেকটা হবে সাধারণ স্পর্শক, 3টা, অর্থাৎ বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সংখ্যা কতটি হবে? 3টি। নেক্সট পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, খেয়াল করো। বলা হচ্ছে cos a প্লাস cos b 2, cos a প্লাস cos b ইজ ইকুয়াল টু 2 হলে তোমাকে কোশ্চেন করা হয়েছে cos a প্লাস b কত? cos a প্লাস b কত? তাহলে cos a প্লাস cos b ইজ ইকুয়াল টু 2। তাহলে খেয়াল করো cos a প্লাস cos b এটার ভ্যালু দেওয়া আছে 2, 2কে আমরা লিখতে পারি, তাহলে একে আমরা লিখতে পারি 2 এর জায়গাতে আমরা কি লিখতে পারি? 1 প্লাস 1। তাহলে cos a এর ভ্যালুও 1, cos b এর ভ্যালুও 1। এবং cos a এর ভ্যালু 1 কখন হয়? যখন তারপর খেয়াল করো cos a এর ভ্যালু 1 কখন হয়? যখন a এর ভ্যালু কত হবে? কারণ cos কতর ভ্যালু হচ্ছে 1 হয়, cos 0 ডিগ্রির ভ্যালু 1 হয়, তাহলে a এর ভ্যালু কত আসবে? 0 ডিগ্রি। সেমভাবে cos b এর ভ্যালুও হচ্ছে তোমার 1, তাহলে cos b ইজ ইকুয়াল টু 1 হচ্ছে কার ভ্যালু? cos 0, তাহলে b এর ভ্যালুও কত আসছে? 0। এবার তোমাকে বের করতে বলেছে এটা cos a প্লাস b, তাহলে cos a প্লাস b, a আর b যদি 0 হয় তাহলে কি হবে? cos 0, cos 0 এর ভ্যালু কত আসবে? 1। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা হবে? সি। একটি তারপরে কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে একটি অর্ধগোলক ও একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার মান সমান। একটা অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধ মানে দুজনেরই ব্যাসার্ধ যদি আর হয় এবং দুজনের উচ্চতা যদি এইচ হয়, তাহলে বলেছে তাদের আয়তনের অনুপাত হবে। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউব। এবং চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার এইচ। তো এবার অর্ধগোলকের ক্ষেত্রে, আচ্ছা অর্ধগোলকের ক্ষেত্রে যে অর্ধগোলকটা থাকে সেই অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতা মানেই কি? তার ব্যাসার্ধ, অর্থাৎ এইচ মানেই হচ্ছে আর। তাহলে আমরা এখানে একটা আর এর বদলে এইচ লিখতেই পারি, তাহলে কি হবে? 2/3 পাই আর স্কোয়ার, অর্থাৎ কিউব ছিল তাহলে আর স্কোয়ার লিখলাম, আর একটা আর এর বদলে কি লিখলাম? এইচ। এবার দুটোর আয়তন অনুপাত কি হয়ে যাবে? 2/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু, এখানে আছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে দুদিক থেকে পাই আর স্কোয়ার এইচ কেটে গেলে 2/3 ইস টু 1, তাহলে 2:3 অর্থাৎ 2:3 আমাদের কি হবে? উত্তর। নেক্সট পরবর্তী অঙ্ক, পরবর্তী কোশ্চেন বলছে সামেশন i ইজ ইকুয়াল টু 1 থেকে 20 xi মাইনাস 4 ইজ ইকুয়াল টু, যদি 20 হয় তাহলে x বারের মান কত হবে? তো এই অঙ্কগুলোতে তোমাদের আশা করি প্রবলেম থাকার কথা না, আমি শিখিয়ে দিয়েছি। আয়ের ভ্যালু 1 থেকে 20 পর্যন্ত বলতে এটা বোঝায় যে x1 মাইনাস 4 প্লাস প্লাস করে, অর্থাৎ সামেশন করে x2 মাইনাস 4, মানে আয়ের জায়গায় তুমি 1 2 3 4 করে বসাতে থাকো, প্লাস x3 মাইনাস 4 প্লাস ডট 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 প্লাস x 20 মাইনাস 4 ইজ ইকুয়াল টু এদিকে থাকলো কত? 20। এবার খেয়াল করো যদি আমরা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x20গুলোকে আলাদা রাখি, তাহলে 4ও তো নিশ্চয়ই 20 বাড়ি এসছে, অর্থাৎ 4 20-তে কত হচ্ছে? 4 × 20, 4 20-তে 80। তাহলে আমাদের কাছে থাকলো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x20, আর 4 20-তে 80, 80 ওই পারে গিয়ে 80 20-র সাথে যুক্ত হয়ে কত হয়ে গেল? 100। তাহলে আমরা যদি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x20-কে 20 দিয়েই ভাগ করে দিই, অর্থাৎ যতগুলো সংখ্যা আছে 20 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এদিকেও কি হবে? 100/20, 20 দিয়ে কাটাকুটি করলে কত আসবে? 5। অর্থাৎ আমাদের যে x বার তার ভ্যালু কত হয়ে যাবে? 5। অর্থাৎ আমাদের যে x বারের মান বের করতে বলেছিল তার ভ্যালু হয়ে যাবে 5। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখো, a:2 ইজ ইকুয়াল টু b:5। তোমাকে বলা হয়েছে b a এর কত পার্সেন্ট? তো এটাকে অনেকভাবে করতে পারো। সব থেকে ইজিয়েস্ট উপায় হলো a/2 b/5, এটাকে কিছু একটা ধরে নাও, অর্থাৎ কে ধরে নাও। তাহলে যদি ধরে নাও তাহলে a ইজ ইকুয়াল টু তোমরা পাবে 2k আর b ইজ ইকুয়াল টু পাবে হচ্ছে 5k। তোমাকে বলা হয়েছে b a এর কত পার্সেন্ট? তাহলে মনে করো b যেটা আছে 5k, এটা হচ্ছে a এর অর্থাৎ 2k এর x%। ধরো মানে এটা হচ্ছে b a এর x%। তাহলে এটা যদি হয় তাহলে দুদিক থেকে কে কেটে দাও, তাহলে এদিকে 5/2 ইজ ইকুয়াল টু ওদিকে থাকলো x/100, কারণ পার্সেন্ট উঠলে তোমার হচ্ছে 100 নিচে চলে আসে। তাহলে যদি 100 এদিকে চলে আসে তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5/2 × 100, তার মানে কত আসবে? 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 50 আর 5 গুণ করলে 250, তার মানে x এর ভ্যালু কত আসছে? 250%। তাহলে b a এর কত পার্সেন্ট হবে? 250%। এবার যদি তোমাকে বলতো এ বি এর কত পার্সেন্ট, তোমাকে ধরো কোশ্চেনে বলা হলো এ বি এর কত পার্সেন্ট, তাহলে
এ আমাদের কাছে কত ছিল, এ আমাদের কাছে ছিল 2k, তাহলে বি এর কত পার্সেন্ট, তাহলে বি আমাদের কাছে ছিল 5k, বি এর মনে করো y%, তাহলে এটাই যদি হয় তাহলে কে কে কেটে গেল, তাহলে 2/5 ইজ ইকুয়াল টু y/100, তাহলে এক্ষেত্রে আমাদের আসতো y ইজ ইকুয়াল টু 2/5 ইন্টু 100, তাহলে 5 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে 20 অর্থাৎ 40, অর্থাৎ তখন আমাদের যে আনসারটা আসো সেটা আসতো 40%। তাহলে এখানে আমাদের যেহেতু বি এর কত পার্সেন্ট বলেছে, তাহলে আমাদের এটা উত্তর 250%। পরবর্তী কোশ্চেন, তাহলে এরপরে কোশ্চেন তোমাদের বলা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি অনন্যক হলে, তাহলে বীজ দুটো অনন্যক মানে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা বীজ কি হবে 1/α, তাহলে আমরা জানি বীজ দুটোর গুণফল অর্থাৎ আলফা ইন্টু 1/α মানে কি হয় c/a, তাহলে আলফা আলফা কেটে গেল 1 ইজ ইকুয়াল টু c/a, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো a ইজ ইকুয়াল টু c, তার মানে এটার অপশন উত্তরটা হবে a ইজ ইকুয়াল টু c। পরের অঙ্ক 3 নম্বর অঙ্ক কোশ্চেন কি বলছে, বলা হচ্ছে p sin থিটা ইজ ইকুয়াল টু √3, p sin থিটা ইজ ইকুয়াল টু তোমাদের কাছে বলা হয়েছে √3, আর p cos থিটা তোমাদের কাছে বলা হয়েছে 1, তাহলে তোমাকে বলা হয়েছে থিতা কত। তাহলে আমরা যদি দুটোকে বাই করে দিই, অর্থাৎ পি সাইন থিটা বাই পি কস থিটা ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে √3/1, তাহলে পি পি কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু √3 কখন হয়, তাহলে ট্যান থিটার ভ্যালু √3 তখনই হয় যখন ট্যান 60 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত হবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 60 ডিগ্রি। নেক্সট পরের প্রশ্ন, পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, অর্থাৎ এটা একটা ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র তোমাকে কি বলে দিয়েছে, ও বলে দিয়েছে। কোশ্চেনে বলা হচ্ছে বিওসি যদি 140 হয়, বিওসি অর্থাৎ এইটা যদি আমাদের কত হয়, এটা যদি আমাদের বলা হয়েছে 140 ডিগ্রি হয়, তাহলে বলা হয়েছে বিএসি কত। তাহলে আমরা জানি এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, তাহলে সবসময় কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের ডবল হয়, তাহলে এটা যদি 140 হয় তাহলে অ্যাঙ্গেল বিএসির ভ্যালু কত হয়ে যাবে, ডাইরেক্ট তোমরা উত্তর বের করতে পারবে 140/2 মানে হচ্ছে 70 ডিগ্রি। পরের কোশ্চেনে বলা হচ্ছে একটি চলক এক্স এর সংখ্যাগুরু মান 15 হলে y ইজ ইকুয়াল টু 5x চলকের সংখ্যাগুরু মান হবে কত। তাহলে এক্স এর সংখ্যাগুরু মান যদি 15 হয়, এক্স এর সংখ্যাগুরু যদি 15, তাহলে তোমাকে বলা হয়েছে y ইজ ইকুয়াল টু 4x, তাহলে 4 ইন্টু এক্স এর সংখ্যাগুরু 15, তাহলে 4 ইন্টু 15 তাহলে 60, তাহলে y এর সংখ্যাগুরু মান কত হবে 60। নেক্সট 6 নম্বর কোশ্চেনে তোমাদের বলা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ 5, গোলকটির ভেতর সর্ববৃহৎ যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, তাহলে গোলকের ভেতর সর্ববৃহৎ দণ্ড কোনটা রাখা যাবে, গোলকের ভেতর সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে হচ্ছে তোমার, যদি তুমি একটা গোলককে কল্পনা করো ফুটবল, তাহলে ফুটবলের ভেতর সর্ববৃহৎ দণ্ড তুমি কিভাবে রাখতে পারবে, তার ব্যাস বরাবর, অর্থাৎ তার ব্যাস বরাবর তুমি সর্ববৃহৎ দণ্ড রাখতে পারবে। তাহলে যদি ব্যাসার্ধ 5 হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে হচ্ছে 10, তাহলে আমাদের যে উত্তরটা চেয়েছে সর্ববৃহৎ দণ্ড রাখা যাবে সেটা হবে 10 সেমি, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ব্যাস। পরের কোশ্চেন 3-এর 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি ব্যবসায়ী রামের 500 টাকা 8 মাস খাটে, তাহলে রাম 500 টাকা করে 8 মাস দিয়েছে, মানে 1 মাস হিসেবের মূলধন কত হয়ে যাবে 4000 টাকা। এবার বলছে রামের 500 টাকা 8 মাস খাটে, বি এর 400 টাকা 10 মাস খাটে, তাহলে বি এর 400 টাকা 10 মাস খাটছে, তাহলে যদি 10 মাস খাটতে তাহলে কত হয়ে যাবে 4000 টাকা হয়ে যাবে। এবার বলছে মোট লাভ 5000 টাকা হলে এ 2000 টাকা লাভ্যাংশ পাবে। এবার দেখো এদের ক্ষেত্রে যেহেতু তোমার হচ্ছে মূলধনের অনুপাত যেহেতু সেম, অর্থাৎ 4000 করছে, তাহলে 1:1, তাহলে লাভও সেম পাবে, তাহলে এ 2000 টাকা লাভ পাবে বলছে। মোট যদি 5000 লাভ হয়, মোট লাভ যদি 5000 হয় তাহলে প্রত্যেকে কত করে পাওয়া উচিত, প্রত্যেকে পাওয়া উচিত হচ্ছে তোমার রাম পাবে হচ্ছে 2500, অর্থাৎ যেহেতু 1:1 তাহলে রাম 2500 আর বিও 2500, কিন্তু এখানে যেহেতু 2000 বলছে তাহলে এইটা কি হয়ে যাবে মিথ্যা। পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে cos 2 থিটা ইজ ইকুয়াল টু sin 7 থিটা, cos 2 থিটা ইজ ইকুয়াল টু sin 7 থিটা, তাহলে তোমাকে বলছে থিটা এর মান হবে 10, তাহলে করে দেখো, তাহলে cos 2 থিটাকে আমরা কি লিখতে পারি, বা sin 7 থিটাকে আমরা কি লিখতে পারি, মনে করো এদিকে cos 2 থিটা থেকেই গেল, sin 7 থিটা কি কখন আসে, যখন cos 90 - 7 থিটা থাকে, কারণ পুরক্ষণের সম্পর্ক অনুযায়ী cos 90 - থিটা মানেই sin থিটা, cos কেটে গেল, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 - 7 থিটা, 7 থিটা এদিকে চলে আসলো, তাহলে কত আসলো 9 থিটা ইজ ইকুয়াল টু 90, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে 10 ডিগ্রি। তাহলে আমাদের যে
উত্তরটা বলে দেওয়া আছে সেটা কি আছে, সত্য। পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দুটি চতুর্ভুজের বাহুগুলি সমানুপাতি হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। তাহলে তোমাকে এমন বলা হচ্ছে যে দুটো চতুর্ভুজ আছে, মনে করো এরকম একটা চতুর্ভুজ আছে আর এরকম একটা চতুর্ভুজ আছে। তো বলা হচ্ছে বাহুগুলি যদি সমানুপাতি হয়, তাহলে বাহুগুলো সমানুপাতি মানে মনে করো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4, আর এর ক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে 2 মনে করো, এটা হচ্ছে 4, এটা মনে করো 3, এটা মনে করো 6, আচ্ছা এটা 3 এটা 6 ধরলাম। এবার মনে করো এটা হচ্ছে 10, এটা 5, এটা 4, এটা হচ্ছে 8। তাহলে বাহুগুলোর অনুপাত সমান, কারণ 2/4, 5/10, 3/6, 4/8 মানে 1/2 প্রত্যেকটা করে আসছে। কিন্তু অ্যাঙ্গেল যদি সেম না হয় তাহলে কখনোই চতুর্ভুজ দুটোকে সদৃশ বলা হয় না। তাহলে অ্যাঙ্গেল তো আলাদা মনেই হচ্ছে তোমাদের, তাহলে অ্যাঙ্গেল যদি সেম না হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা মিথ্যা। তাহলে যে শুধুমাত্র বাহুর অনুপাত বলে দিলে আমরা সদৃশ বলতে পারবো না। পরবর্তী কোশ্চেন 4 নম্বর বলা হচ্ছে x/y 4√5 + 9, x/y যদি 4√5 + 9, তাহলে তোমাকে বলা হচ্ছে x²/y² + y²/x², এর ভ্যালু কত বলছে, এর ভ্যালু হবে 8। তো দেখা যাক, তাহলে x/y এর ভ্যালু যদি এটাই হয় তাহলে x² + y² এর ভ্যালু কি হবে, x² + y² এর ভ্যালু হয়ে যাবে তোমার x²/y², যদি স্কোয়ার করে নিই তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র পড়বে, তার মানে হবে a² + 2 × a × b + b এর স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার 16 আর 5 কত হচ্ছে 80 প্লাস 2 4 8, 2 4 8, 8 9 72, 72√5 প্লাস 9 9 81, তাহলে 80 আর 81 যোগ করলে হবে 161 প্লাস 72√5। এবার তোমাকে বলা হচ্ছে y/x, তো x/y এর ভ্যালু যদি এটা হয় তাহলে x/y এর ভ্যালু তোমার কাছে জানা ছিল। এবার যেহেতু আমাদের y²/x² লাগবে, তাহলে y/x এর ভ্যালু কি আসবে 1/4√5 + 9। তাহলে এটাই যদি হয় তাহলে আমরা যদি কোঅর্ডিনেশন করি তাহলে কি হবে 4√5 - 9 বাই নিচে হবে 4√5 তার স্কোয়ার মাইনাস 9 এর স্কোয়ার। একবার আমি করে দিলাম, তাহলে 4√5 - 9 বাই নিচে 4 স্কোয়ার 16 মাইনাস 16 5 80 মাইনাস 1 মানে -81, মানে -1 মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের আসবে 9 - 4√5। তাহলে খেয়াল করো y/x এর ভ্যালু এটা আসলো, তাহলে y²/x² কি আসবে এর স্কোয়ার, তাহলে 9 এর স্কোয়ার মানে 81 মাইনাস 2 × 9 × 4√5 প্লাস 4√5 এর স্কোয়ার। তাহলে যদি এটাই হয় তাহলে 81 মাইনাস 72√5 প্লাস 80, তাহলে 80 আর 81 মানে হচ্ছে তোমার সেম জিনিস আসবে, খালি 72√5টা মাইনাস আসবে, একটা 161 মাইনাস 72√5। এবার যদি দুটোকে যোগ করি তাহলে 72√5 72√5 কেটে যাবে, তাহলে এই দুটো যোগ করলে কোনোদিনই 8 আসবে না, বরং অনেক বেশি আসবে। তাহলে এটা কি হবে, এটা হবে মিথ্যা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে কোনো চামড়া নষ্ট না করে আর ব্যাসার্ধের একটি ফুটবলের চামড়া থেকে r/2 ব্যাসার্ধের 4টি ফুটবল তৈরি করা যায়। তাহলে চামড়া যেহেতু বলেছে তাহলে ফুটবলের আমরা কি জানি বক্রতল আমাদের লাগবে। তাহলে বক্রতলের ফর্মুলা কি, বক্রতলের ফর্মুলা হলো 4πr²। এবার তোমাকে বলা হচ্ছে যদি ব্যাসার্ধ r/2 হয়, যদি ব্যাসার্ধ r/2 হয় তাহলে একটি ফুটবলের বক্রতল কত হয়ে যাবে, বক্রতল হয়ে যাবে 4πr/2 তার স্কোয়ার। তাহলে 4 × π × r²/4, 4 4 কেটে গেল, তাহলে থাকবে হচ্ছে πr²। তাহলে আগে ছিল 4πr², আর এখন একটা ফুটবলের হচ্ছে πr², তাহলে একে 4 দিয়ে গুণ করলে অর্থাৎ 4টি ফুটবলই তৈরি করা যাবে। তার মানে আমাদের এই বিবৃতিটি কি সত্য। পরের কোশ্চেন বলা হচ্ছে 3 14 18 5 20 তথ্যের মধ্যমা 12। তাহলে এটাকে যদি সাজাই আমরা তাহলে 3 5 14 18 20, তাহলে এই তথ্যের মধ্যমা কত হবে 14, মধ্যমা হবে 14।
কিন্তু এখানে বলা হচ্ছে 12, তাহলে আমাদের যে অপশানটি দেওয়া আছে সেটি হবে মিথ্যা। আচ্ছা, তাহলে আমরা আজকে এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর এসএকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ 4 নম্বরে কোশ্চেনের 4 নম্বরে যে কোশ্চেনগুলো থাকে 2 মার্কের, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বা যারা পড়াশোনার সাথে যুক্ত তাদেরকে শেয়ার করতে পারো, এবং তোমাদের একটি শেয়ার আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। এবং এই চ্যানেলটিকে ভবিষ্যতের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেলে তোমাদের ক্লাস 10, 11, 12 সমস্ত গণিত বিষয়ের সমস্ত রকম কোয়ারি তোমরা সলভ করতে পারবে। আচ্ছা, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।